কাজ শুরু করে দিয়েছি। কোথা থেকে? আমি আমাদের পাড়া থেকে স্টার্ট করেছি, এখন এই গোপাল দাদের বাড়ির কাছে আছি। এই যে এই জিনিসটা পাকামো করছিস তুই, আমাদের একবার বলবি না যে আমাদের এত লোক যাবে তোর সাথে? কালকে তো তোমাকে বললাম যে আমি 11:30 থেকে স্টার্ট করব। তোকে আমি বললাম যে তুই আমাকে একবার জানাবি, এই পাকামি কিন্তু করিস না, তারপরে কিন্তু অন্য ছেলে পেলে থাকবে, তখন কিন্তু হয়ে যাবে, তখন কিন্তু তোর বলবে আমার সুরক্ষা নেই, এই নেই। তোকে তো আমি বললাম আমাদের একজন থাকবে, তুই একা একা তোমার কি দিয়ে এখন দিচ্ছিস। আসবে একা একা? তুমি আসবে কি আসবে না? আসবে তো, আমাদের তো তাহলে লোক পাঠাও, বলতে। আমি এখানে দাঁড়িয়ে আছি, পাঠাও। কোথায় আছিস? আরে মিঠু দাদের বাড়ির এখানে। মিঠু দাদের বাড়ির ওখানে তুই দাঁড়া, ওখানে দাঁড়া। আমাদের তো আরো একজন যে আছে, সেও তো এসে আমাদের এখান থেকে যোগাযোগ করে আমাকে বলেছে। কে? পাকামো করিস না নিজের থেকে, যে আমাদের আর একজন আছে, আমাদের দুটো পার্ট। আরে বাবা, আমি তোমাদের পাকামোড়টা দেখবো কেন? আমাকে তো অফিস থেকে ফোন করছে না যে আপনি শুরু করুন তাড়াতাড়ি, ওদের তো শুরু জিপিএস করে ট্র্যাকিং সেটা ঠিক আছে, দেখছে। তুই তো আমাকে তো জানাবি। আমি জাস্ট তুই তো সবে আমাকে বেরোলাম। জানাবি যে আমি যাচ্ছি। আরে তুমি চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না, তুই তো তোর মতন শুরু করলে হবে নাকি? আমি তো আমার মতো শুরু করছি না, আমি ইসিআই যেরকম তুই জানিয়ে বলেছে। দিস, তুমি কি? বেশি পাকামো করবি না কিন্তু, আমি বলে দিলাম। বেশি এখানে পাকামি করবি না, আমি তোকে ভালো করে বলে দিলাম। আরে বলে বাবা, দিলাম, তাতে কিন্তু তুই কিন্তু মারধর খেয়ে যাবি, তারপর যেখানে কিছু গিয়ে জানা, আমাদের কোনো কিছু ছেড়া যাবে না। তুমি বলে এভাবে দিলাম। কথা বলছো কেন? এরকম ভাবেই বলছি, তুই যা শুরু করেছিস, তুই কাকে বলে করেছিস? আরে বাবা, আমি তোমাকে বলে শুরু করবো কেন? আমাকে তো ইলেকশন আমাকে বলে কমিশন করবি, যেরকম এখানে বলেছে। আমাকে বলে করবি। তোমার লোক পাঠালে পাঠাও, আমি এখানে লোক দাঁড়িয়ে পাঠানো, আছি। তুই ওখানে দাঁড়িয়ে থাকবি, আমার লোক যাবে, তারপর তুই কাজ শুরু করবি। বেশি পাকামো করলে কেলিয়ে একদম ঘরে ঢুকিয়ে দেবো। তুই তোর বাবা যেখানে আছে সেখানে তুই জানাবি গিয়ে। তুমি এই বলে ধরনের দিলাম। কথাগুলো তপনদা বলো না। হ্যাঁ বলবো তো, তুই আমাদের না জানিয়ে তুই বেরিয়েছিস কেন? আরে তোমাদের কালকে তো বলে এলাম, তুমি তো কোথায় ফোন বলতো, করলে আমি আমাকে। বলেছিলাম তুই বেরানোর আগে আমাকে জানাবি। বেশি পাকামো মারবি না, তুই তো আমি বলে দিলাম। দেখো, সম্পর্কটা যেন বজায় থাকে। আবারও বলছি, আমার যা কাজ আমি তাই করছি, তুমি তোমার তোর লোক কাজ তুই পাঠাও, কর, আমি কোনো দাঁড়িয়ে আমাদের আছি। অসুবিধা নেই, তুই বেরানোর আগে আমাদের লোক যাবে তোর সাথে। তাহলে পাঠাও, আমি দাঁড়িয়ে আছি এখানে। কোথায় দাঁড়িয়ে আছিস? আরে কতবার বলবো, মিঠু দাদের বাড়ির এখানে। হ্যাঁ, মিঠুদার বাড়ি ওখানে দাঁড়িয়ে থাক, আর যখনই আসবি তখনই এই কাজ করতে বেরাবি, আমাদের ছেলেদের নিয়ে মেয়েদের নিয়ে যাবি। আরে যে আসবে পাঠাও না বাবা, হ্যাঁ, আমাকে তো ওখান পাঠাচ্ছি। থেকে ফোন করছে বাবা। ওখান থেকে ফোন করছে, অনেকের অনেক বেলায় সকালবেলাও ফোন করছে, অনেকে রাত্রেবেলাও করছে কাজ। বেশি নিয়ম দেখাস না, আমরা সব জানি। আমাকে তো স্কুল করে, ঠিক আমাকে আছে, এখান থেকে করে স্কুলে ঠিক যেতে আছে, হবে, আমাদের কি কাজ ছাড় দিয়েছে? ঠিক আছে, যাই হোক, কাজ সাত দিক আর যাই দিক, আমাদের ছাড়া পাকামি মারবি না, আগে থেকে বলে রাখলাম। আমি তুমি লোক পাঠাচ্ছি তুমি এক্ষুনি। আসো তাড়াতাড়ি। দর্শক শুনলেন কল রেকর্ড, যেটা ভাইরাল হয়েছে। কল রেকর্ড শুনে যেটা বুঝছি, একজন বিএলও কে ফোন করা হয়েছিল, মহিলা বিএলও, আর ওদিক থেকে তো পুরুষের কণ্ঠ। নিশ্চয়ই বুঝতে পারছেন কাদের, কোন সেকশনের, কোন দলের হতে পারেন। তো এই হচ্ছে অবস্থা। এসআইআর শুরু হয়েছে গতকাল থেকে, বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছেন বিএলওরা। তার মানে এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে গতকালকেরই কল রেকর্ড, কারণ কাল থেকে তো শুরু হয়েছে। দর্শক, এটা সোশ্যাল মিডিয়াতে এসছে, আমি বলতে পারবো না এক্স্যাক্টলি কোন জায়গার, কিন্তু আমি একটা বিষয় শুনছিলাম যে কলকাতার মধ্যেই, মানে বেহালা বা এই দিকের কোথাও একটা, এটুকু শুনছিলাম। আর এখানে কতগুলো নাম এসছে। তপন, মানে যিনি ফোন করেছিলেন তার নাম তপন, মহিলা মিঠুদার বাড়ির সামনে আছেন, এইসব নামগুলো এসছে, এবং স্কুলে চাকরি করেন সেটা উঠে এলো। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে বাস্তব পরিস্থিতি। তো কি করে বিএলওরা ঠিক করে কাজ করবেন বা করছেন জানি না। উনি বলছেন যে আরো একজন এসছেন, ওনার সঙ্গে কথা বলে নাকি তিনি গেছেন। তার মানে বিএলও যারা, তারা নির্বাচন কমিশনের নির্দেশে চলবেন না, ওই নেতাদের নির্দেশে, নেতাদের পরামর্শে, নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে তারা চলবেন। আমাদের ছেলে মেয়ে প্রথমে তো মানে ছেলেদেরকে দিয়ে ভয় দেখালেন যে এরকম এরকম করবি, কিছু হয়ে যাবে, ছেলেদের দিয়ে তখন সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলবি। তারপরে তো মারধরের ব্যাপারটা এলো, একের বাবার কাছে পাঠিয়ে দেবেন, ওনার বাবা হয়তো মারা গেছেন কিনা যায় না। তার মানে এই ধরনের থ্রেট, একজন মহিলাকে থ্রেট করা হচ্ছে, এইরকম ছেলে দিয়ে থ্রেট, এই করা হবে সেই করা হবে, ওনাদের সব ছেলে মেয়েদেরকে নিয়ে যেতে হবে, না হলে ছেলে দিয়ে
ব্যবস্থা দেখিয়ে দেবেন। আবার বলছেন সম্পর্কটা যেন ভালো থাকে, সম্পর্কটা যেন ভালো থাকে, তার মানে ওনাদের নির্দেশ মতো না চললে সম্পর্ক খারাপ হবে এবং সেখানে ছেলে ঠেকিয়ে হয়তো আরো একটা মানে আরজি করের মতো কিছু একটা ঘটনা ঘটিয়ে দেওয়া হবে। সেটা সবটা তো আর প্রকাশ্যে বলছেন না, যেটা আকার ইঙ্গিত সেটাতে পরিষ্কার। তো এই তো হচ্ছে নিরাপত্তা যারা বিএলও তাদের। যেদিন কলকাতায় একটা ট্রেনিং হচ্ছিল বিএলওদের, সেখানে আমরা দেখেছিলাম বিএলওদের একটা অংশ তারা ক্ষোভ প্রকাশ করেছিলেন যে আমরা যে কাজ করব আমাদের নিরাপত্তা কোথায়। আর এখানে একটা অদ্ভুত কথা বলা হচ্ছে যে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে মানে রাজ্য সরকারের যে মেশিনারি আছে তাদের তাদের মানে কমিশন নির্দেশ দিলে তারা সেই ব্যবস্থা নেবে, কিন্তু রাজ্য সরকারের এই যে মেশিনারি পুলিশি যে ব্যবস্থা সেটা কি কাজ করবে যদি না শাসকের অঙ্গুলি হেলনে চলেন বিএলওরা। আমি আরো অনেক জায়গাতে কিন্তু অভিযোগ পাচ্ছি কিছু কিছু বিএলও তো একেবারে ওনাদের হয়েই কাজ করছেন, কারণ সেই মতোই তাদেরকে মানে নিয়োগ করা হয়েছে। আসলে এখানে একটা অদ্ভুত ব্যাপার আছে জানেন তো, মানে সবসময় দেখানো হয় ইলেকশন কমিশন নির্বাচন কমিশন, দোষ দেওয়া হয় নির্বাচন কমিশনের ঘাড়ে, কিন্তু মেশিনারি কার? মেশিনারি তো রাজ্য সরকারের। আর রাজ্য সরকারের মেশিনারি, সুতরাং সরকারে যারা আছেন তারাই সব অঙ্গুলি হেলনে সব কাজ করে ফেলেন, করে দোষ চাপিয়ে দেওয়া হয় নির্বাচন কমিশনের হাতে। নির্বাচন কমিশনের নিজস্ব তো ম্যান পাওয়ার নেই, নির্বাচন কমিশনের উপরতলার কিছু লোক তারা আছেন, কিন্তু কাজ তো করানো হয় যে কোনো রাজ্যের সংশ্লিষ্ট যে মানে রাজ্য সরকারের যারা কর্মচারী আছেন তাদেরকে তো মূলত বেশিরভাগ মানে নিয়ে কাজটা করানো হয়। আবার তাদেরকে হুঁশিয়ারিও দেওয়া হয়, শুনেছেন আপনারা, মুখ্যমন্ত্রী নিজে বলে থাকেন যে আপনারা রাজ্য সরকারের ডেপুটেশনের কমিশনের হয়ে কাজ করবে, কিন্তু ফের আপনারা কিন্তু রাজ্য সরকারের অধীনে কাজ করতে হবে। মানে এগুলোর মানে কি? এবং সে সঙ্গে লোকাল স্তরে যারা আছেন নেতা নেত্রীরা তারাও তো নানান সব হুঙ্কার দিয়ে থাকেন, চাকরিটা করতে হবে, কমিশন বেশি দিন থাকবে না, চাকরি কিন্তু করতে হবে। ফলে মানে এই যে ব্যাপারটা না, মানে দেখানো হয় কমিশনকে কিন্তু কন্ট্রোল হয় নিচ থেকে আর দোষ চাপিয়ে দেওয়া হয়। তো এখনো সেই কৌশল চলছে, নিজেরাই সবকিছু করছেন বা করে রেখেছেন আগে থেকে। এই যে ভোটার লিস্টে নাম কম উঠেছে, কার দায়িত্ব নাম কম উঠেছে? যিনি ডিইও অর্থাৎ ডিএম তিনি হচ্ছেন কাস্টোডিয়ান ওই জেলার, কম বেশি হলে তার দায়িত্ব। তো তিনি তো রাজ্য সরকারের কর্মচারী, রাজ্য সরকারের অধীনে থাকেন, কন্ট্রোলে থাকেন, তার মানে ভুল করলে তো উনি করছেন, সে কথা কিন্তু বলছেন না। ডাইরেক্ট জ্ঞানেশ কুমার প্রধান নির্বাচন কমিশনের যিনি মুখ্য, তাকে দোষারোপ করছেন, তার উদ্দেশ্যে নানান সব কটূক্তি আজে বাজে কথা বলে বেড়াচ্ছেন। এই হচ্ছে শাসকের কৌশল। আর দর্শক নিশ্চয়ই আপনারা ফিল করছেন, আমি তো বিহারে আছি, বিহারে তো এসআইআর হয়েছে, এখানে এসআইআর শেষ হয়ে গেছে, তাতেও এত হই হল্লা হয়নি যতটা হচ্ছে বাংলাতে, এবং আরো তো 11টা জায়গাতে হচ্ছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে। কোথাও এই ধরনের হুঙ্কার হই হল্লা মিছিল যেটা গতকালকে করা হয়েছে দেখেছেন কোথাও? এমনকি ওনার ভাইয়ের একটা রাজ্য আছে, ভাই বলতে মানে ওই আর কি ভাই, পাতানো ভাই, তামিলনাড়ু, স্তালিন, নিশ্চয়ই আপনারা জানেন। আমি যেখানে কদিন আগে ঘুরে এলাম, সেখানেও কিন্তু এসআইআর হচ্ছে, সেখানেও কিন্তু ভোট হবে এই পশ্চিমবঙ্গের সঙ্গে। সেখানে কোনো হই হল্লা দেখছেন? সেখানে সুইসাইড কাউন্টিং হচ্ছে। এখানে তো যে কোনো মানুষ যে কোনো কারণে সুইসাইড করলেও বলা হচ্ছে এসআইআর আতঙ্কে, এনআরসি আতঙ্কে, পুরো এখন যত কাউন্টিং সব সুইসাইড কাউন্টিং হচ্ছে। তামিলনাড়ু, সেটা তো বিজেপি শাসিত রাজ্য না, তো সেখানেও তো এইরকম কথা বলা যেতে পারতো যে বিজেপি শাসিত রাজ্য না, এই সেই অমুক তমুক ভোটের আগে এসব করছে, যেগুলো এখানে বলার চেষ্টা হচ্ছে। সেখানেও তো পাশে অন্য দেশ রয়েছে। সুতরাং মানে বলা তো যেত, কিন্তু বলছেন কি, মানে এত ছ্যাঁচড়া ওনার পাতানো ভাইরাও না, মানে এত ছ্যাঁচড়া আমি এখান থেকে চলছে ওনার পাতানো ভাইয়েরা বা অন্য রাজ্যের লোকেরা তো ননই। মানে এই যে বিষয়টা একটা এইরকম চলছে, মানে এরা না এসআইআরটাকে পুরোপুরি গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। প্রথমত আটকানোর চেষ্টা হয়েছিল, ওটা আটকানো যায়নি, পারেননি, এখন এসআইআর হচ্ছে। এবার তার আগে মানে যখন এসআইআর হবে ওনারা বুঝে গেছেন, তার আগে থেকে কিছু কারসাজি করা হয়েছিল, মানে সব নিজেদের লোকই তো থাকে না, আবারও বলছি কমিশনে, তাদেরকে দিয়ে সব সেটিং ফিটিং করে অনেকটা রাখা হয়েছিল। তারপরেও আরো একটা প্রয়াস হচ্ছে যে যখন বিএলওরা যাবেন, দেখবেন, খতিয়ে দেখবেন কে মারা গেছেন, কে আছেন, কে ডবল ভোটার, আদৌ যার নাম বলা হচ্ছে তিনি ভোটার কিনা, যখন এইসব খতিয়ে দেখার কাজটা বিএলওরা শুরু করেছেন নির্বাচন কমিশনের নির্দেশে, তখন তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে ছেলে ঠেকিয়ে দেবে, ছেলে লাগিয়ে দেবে, যদি না বলে যাও ছেলেরা কিছু করে দেবে, তাহলে তখন আর বলবি না,
তারপরে ছেলে মানে লিলিয়ে দেওয়ার ভয় দেখানো হচ্ছে। তো তার মানে কি, তার মানে এরা এসআইআরটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং যদি বা করতে হয় তাহলে নিজেদের মতো করে করতে হবে সব। আবার কালকে দিদিমণি বলেছেন আমাদের হেল্প ক্যাম্প আছে, সেখানে সব শিবিরে সব লোকজন থাকবেন। তো এই সব দিয়ে মানে পুরোটাকে একটা পুরো মানে এসআইআর যে উদ্দেশ্যে করা সেটাকে ওনারা করতে দেবেন না। ওনাদের উদ্দেশ্য ওই সব আর কি যারা আছেন তারাই থাকবেন, যারা লিস্টে আছেন তারাই থাকবেন, রাখলে সুবিধা হবে। বাংলাতে কথা বললেই বাংলাদেশি বলে নাকি বিরাট অপরাধ করে ফেলা হচ্ছে। আর দেখুন দর্শক, আমি দুদিন আগে একটা ভিডিও দেখেছি, একটি মিডিয়া সামনে এনেছে, সেখানে এই এসআইআর হচ্ছে শুনে কত বাংলাদেশি সব পালিয়ে গেছেন, এবং যারা আছেন তারাও আতঙ্কে আছেন, তারা নিজেরাই স্বীকার করছেন। তার মানে তারাও কিন্তু বাংলায় কথা বলছেন, বাংলা কথা বললেই যে ভারতীয় সেটা না, বাংলাতে কথা বলে বাংলাদেশি হতে পারে, সেই জন্যই তো সন্দেহ হয় অন্যান্য রাজ্যে। এখানে তো সন্দেহ করা হয় না, পুরো আশ্রয় দেওয়া হয়, ক্যাম্প করে দেওয়া হয়, রাখার ব্যবস্থা করা হয়। এখন চেষ্টা হচ্ছে তাদেরকে ভোটার তালিকাতে ফের ঢুকিয়ে দেওয়ার। কালকে দিদিমণি বলেছেন কন্যাশ্রী থাকলেও হবে, দোকানে কাজ করলেও লিস্ট থাকলেও হবে, মানে নিজের ইচ্ছা মতো বলে গেছেন। শুধু ওটা বলেননি যে ডিম ভাতের ওই স্লিপটা 21শে জুলাইয়ের ওটা থাকলেও হবে, জানি না ওটাও আর পরে বলবেন কিনা, ডিম ভাতের স্লিপটা থাকলেও হয়ে যাবে মানে তালিকাভুক্ত আধার কার্ডের সঙ্গে। বুঝতে পারছেন তো, এই চারিদিক দিয়ে এসআইআরটাকে পুরো বানচাল করে দেওয়ার চেষ্টা, বা এসআইআর হলেও তাতে যাদের জলটাই মেশানো থাকে তার একটা প্রয়াস চলছে। তো এইরকম চললে কি করে হবে? তো কমিশনের এটা খতিয়ে দেখা উচিত। আমি জানি না কমিশনের কাছে এই কল রেকর্ড গেছে কিনা, তারা যদি কল রেকর্ড শুনে বা যারা বিএলও আছেন তারা যদি ডিরেক্টলি কমিশনে বলতে পারেন, আমার মনে হয় বলা উচিত যে নিরাপত্তা ব্যবস্থা আরো আঁটাসাঁটা করতে হবে। আর এই রকম হলে পরিষ্কার বলে দেওয়া আমরা যাব না কাজ করতে। যদি এই রকম থ্রেট চলে তাহলে আমরা কাজ করতে যাব না। কিন্তু আরেকটা ব্যাপার নিশ্চয়ই আপনারা শুনলেন, ওই যে বললেন না সম্পর্কটা যাতে ভালো থাকে। এখন যদি না যান তাহলে সম্পর্ক ভালো থাকবে না। এবার উনি স্কুলে যাবেন ব্যাস, বা হাসপাতালে একটু বা কোথাও যারা কর্মসূত্রে যেখানে যা আছেন তারা হয়তো যাবেন, ব্যাস আর্যকর কাণ্ড ঘটিয়ে দেবে, বা ওই ওই ধরনের কিছু কাণ্ড ঘটিয়ে দেবে। ফলে সম্পর্ক ভালো রাখতে গেলে এখন মানে মেনে নিতে হবে অনেককে হয়তো সেই চাপে পড়ে অনেকে দূর যা হবে হবে, কি আর করবো, চেষ্টা করছিলাম হলো না, যা হচ্ছে হোক, আর কি আর করার আছে, এরকম করে বলে হয়তো কেউ কাজটা করেও দিচ্ছেন বা দেবেন। কিন্তু আমার অ্যাপিল থাকবে, যদি এইরকম চাপ থাকে আপনারা পরিষ্কার কমিশনে বলে দিন আমার পক্ষে সম্ভব না, না আমি ঠিক মতো করে কাজ করতে পারবো, না আমি আচ্ছা না কাজ করলে যদি সম্পর্ক খারাপ হয় সেটাকেও সামাল দেওয়া যাবে। যদি আপনি না কাজ করে মানে বলে দেন যে আমি দায়িত্ব সামলাতে পারবো না, আপনি বলবেন যে আমি নিরপেক্ষভাবে কাজ করতে পারছি না তাই আমি করছি না, তারপর নেতারা বললে আপনারা করুন না, আমি করবো না কাজ, আপনারা করুন। একটু 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 সবটাই মানে মানে ভীত সন্ত্রস্ত হয়ে গেলে চলবে না। আমি বিএলওদের কাছে অ্যাপিল করছি যে ওনাদের সম্পর্ক খারাপ হবে বলে মানে অন্যায়কে মেনে নিয়ে মানে ওনাদের সঙ্গে সম্পর্ক খারাপ হবে বলে অন্যায়কে মেনে নিয়ে যারা ভাবছেন যে দূর করে দিই যা হবে হবে আর কি করব, নিজের জীবনটাকে নিজের পরিবারটাকে করতে হবে, এতটা এরকম হবেন না। যদি এরকম কোথাও থ্রেট আসে ডিরেক্টলি কমিশনে বলুন এই হচ্ছে থ্রেট, আমার পক্ষে কাজ করা সম্ভব না, আমাকে ছেলে দিয়ে হুমকি দেওয়া হবে, ছেলে ঠেকিয়ে দেওয়া হবে, এটা সম্ভব না। বা পুরুষ যারা আছেন তাদেরকেও নিশ্চয়ই অন্যভাবে আরো হয়তো অন্যভাবে থ্রেট দেওয়া হচ্ছে, কমিশনার ডিরেক্টলি বলে দিন আমার পক্ষে সম্ভব না, কল রেকর্ড করুন জানিয়ে দিন। কারণ এইরকম সহ্য করা যাবে না, সবাইকে কিন্তু রুখে দাঁড়াতে হবে। এসআইআর একটা বড় কাজ, এবং এখানে ভোটের আগে এই যে প্রসেসটা, এটা একটা বড় মানে একটা সুযোগ বলা যায়। এই ভুয়ো তালিকা বাদ যাবে, তারপরে বেশি সময় পাওয়া যাবে না, ভোট চলে আসবে, ফলে তুলনায় অনেকটা বেটার হবে। সবটা হয়তো এ করা যাবে না, তুলনায় একটু বেটার। ফলে এই এসআরটাকে একটু গুরুত্ব দিয়ে করতে হবে। আমরা কি বলছি, আমরা স্বচ্ছ ভোটার তালিকা, আমরা তো বলি না যে কাউকে অন্যদের দিকে ভুয়ো ভোটার ঢুকিয়ে দাও, তৃণমূল কংগ্রেস থেকে কেটে নাও, বা তৃণমূল পন্থীদেরকে নাম কেটে দাও, এটা তো বলছি না। কোনো পন্থী না, যে মানুষ ভোটার তারই ভোটার তালিকায় নাম থাকবে, বাইরে ভিন রাজ্যের বা ভুতুরে এসব চলবে না। তো এখানে সবার সহযোগিতা প্রয়োজন রয়েছে। আর একটা কথা, সাধারণ মানুষ যারা আছেন, যারা বিএলও যাচ্ছেন এলাকায়, আপনারাও একটু গার্ড দেবেন। যেভাবে ছেলে ঠেকিয়ে মারধর করার হুমকি দেওয়া হচ্ছে, আপনারাও একটু গার্ড দেবেন, বিএলওদেরকে সাহস দেবেন। শাসক শাসাচ্ছে তো, অন্যরা যারা আছেন তারা একটু সাহস দেবেন। সবাই মিলে এই কর্মযজ্ঞকে আমাদেরকে সফল করে তুলতে হবে, যাতে একে উৎখাত করে ছুঁড়ে ফেলা যায়। দর্শক বলবেন যে কল রেকর্ড সামনে এসছে, যদি আপনারা কেউ আইডেন্টিফাই করতে পারেন, যদি ওখানে কমেন্টে ডিরেক্টলি নাও বলতে পারেন আমাকে বলবেন, বা যিনি ভুক্তভোগী যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন বলবেন, আমার তরফ থেকে আমি যেটা করার করব। আমরাও এগুলোকে সহ্য করব না, আর এইভাবে চলতে পারে না।
নিশ্চয়ই দর্শক এর বিরুদ্ধে আপনারা গর্জে উঠবেন, শেয়ার করবেন, লোককে জানাবেন যে দেখুন কিভাবে থ্রেট চলছে জানাবেন। যা বলার বলবেন দর্শক, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।